আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রার্থনা, তিনি যেন বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন। তবে অবশ্যই তোমরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে আলোচনা করব যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্রের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এটা ষষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো আজকে আমরা আলোচনা করব ইসলামিক রাষ্ট্র কি, ইসলামিক রাষ্ট্রের উৎস কি, ইসলামিক রাষ্ট্রের উপাদান ও গঠন প্রণালী এবং ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা যাচ্ছি ইসলামিক রাষ্ট্র কি। ইসলামিক রাষ্ট্র কি জানতে গেলে আগেই আমাদের জানতে হবে রাষ্ট্র কি। রাষ্ট্র হচ্ছে এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যার একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, সরকার ও সার্বভৌমত্ব আছে, তা কি বলা হয়? রাষ্ট্র। আর ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্র কোরআন সুন্নাহ তথা ইসলামী শরিয়াত মোতাবেক পরিচালিত হয়, তা কি বলা হয়? ইসলামী শিক্ষা। তোমাদের প্রশ্নে আসে ইসলামী শিক্ষা কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? যে ইসলামিক রাষ্ট্র কাকে বলে? যে রাষ্ট্র বা যে রাষ্ট্র ব্যবস্থা কোরআন সুন্নাহ তথা ইসলামী শরিয়াতের বিধিবিধান দ্বারা বা ইসলামী শরিয়াত মোতাবেক পরিচালিত হয়, তা কি বলা হয়? ইসলামিক রাষ্ট্র। এখন আমরা যাব ইসলামিক রাষ্ট্রের উৎস নিয়ে আলোচনা করি। ইসলামিক রাষ্ট্রের উৎস কয়টি ও কি কি? প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন, যেখানে বহু নির্বাচনী সেখানে আসতে পারে যে ইসলামিক রাষ্ট্রের উৎস কয়টি ও কি কি। সেখানে তোমাদের লিখতে হবে 4টি। কি কি? আল কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। এখানে যদি আবার লিখে যে ইসলামিক রাষ্ট্রের উৎস কয়টি ও কি কি বর্ণনা করো, বর্ণনা করলে আমাদের একটু বর্ণনা দিতে হবে যে কোরআনটা কি। ইসলামিক রাষ্ট্রের প্রথম উৎস আমরা জানি আল কোরআন। এই আল কোরআনটা কি? আল কোরআন তো আমরা জানি ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে জিবরাইল ইসলামের মাধ্যমে অবতীর্ণ হয়। কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা হচ্ছে। আর এই কোরআন সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন, মানে মানব জাতির কল্যাণার্থে সব কিছু ডিটেলস বর্ণনা আমি এই পবিত্র কোরআনে
দিয়েছি। তো সব কিছুর ডিটেলস বর্ণনা এবং দি কনস্টিটিউশন অফ ইসলাম ইজ দ্য হোলি কোরআন। ইসলামের সংবিধান, ইসলামিক রাষ্ট্রের সংবিধান কিন্তু এই আল কোরআন। তাহলে যে কোরআন দীর্ঘ 23 বছর ধরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, তাকে বলা হয় আল কোরআন। হাদিস, হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থনকে, অনুমোদনকে আমরা হাদিস বলি। তো হাদিস, হাদিসকে আবার মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ বলা হয়, ব্যাখ্যাও বলা হয়। কারণ মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা স্বরূপে হাদিস, হাদিস ডিটেলস বর্ণনা করছেন। 3 নম্বর হচ্ছে আল ইজমা। ইজমাটা কি? কোন সমস্যার সমাধান পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসে সুস্পষ্ট যদি না থাকে, এর থেকে যদি বের করা না যায়, তাহলে কোরআন এবং হাদিসের সমন্বয়, এর নিরিখে, এর আলোকে একই যুগের উম্মাতে মুহাম্মাদীর সৎ কর্মশীল মুস্তাহিদগণের কোনো ব্যাপারে একমত বা ঐক্যমত পোষণ করা কি বলা হয়? ইজমা। 4 নম্বর উৎস হচ্ছে কিয়াস। কিয়াসের শাব্দিক অর্থ হচ্ছে অনুমান করা, পরিমাপ করা, ধারণা পরিমাপ করা। তাহলে এখানেও কোনো সমস্যার সমাধান কল্পে কোরআন, হাদিস, ইজমায়ের নিরিখে অনুমান করে ফয়সালা দেওয়ার নামই হচ্ছে কিয়াস। তাহলে আমরা জানি যে ইসলামিক রাষ্ট্রের উৎস 4টি, কিন্তু এখানে প্রশ্ন এভাবে আসতে পারে যে ইসলামী শরিয়াতের উৎস কয়টি ও কি কি? ইসলামিক শরিয়াতের উৎস যদি বলে আসে, সেখানে ইসলামিক শরিয়াতের উৎস যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সেখানে ইসলামিক রাষ্ট্রেরও উৎস হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। তো আমরা অলরেডি জেনে গেলাম ইসলামিক রাষ্ট্র কাকে বলে আর ইসলামিক রাষ্ট্রের উৎস কয়টি ও কি কি। এখন আমরা যাব ইসলামিক রাষ্ট্রের উপাদান। তোমরা সবাই জানো রাষ্ট্রের উপাদান। তো সাধারণ রাষ্ট্রের বা আধুনিক রাষ্ট্রের যে উপাদান রয়েছে, যে 4টি উপাদান রয়েছে, ইসলামিক রাষ্ট্রেরও সে 4টি উপাদান রয়েছে। 1 নম্বরে হচ্ছে জনসমষ্টি। ইসলামিক রাষ্ট্রের উপাদান 4টির মধ্যে সকল রাষ্ট্রের ন্যায় ইসলামিক রাষ্ট্রেরও জনসমষ্টি একটি অপরিহার্য উপাদান। জনসমষ্টি হচ্ছে একটি অপরিহার্য উপাদান। ইসলামিক রাষ্ট্রের জনসমষ্টিকে অবশ্যই ইসলামী মূল্যবোধ ও আদর্শের পূর্ণ অনুসরণ ও অনুসারী ও আস্থাশীল হতে হবে। ইসলামী রাষ্ট্রের জনসমষ্টিকে অবশ্যই ইসলামী মূল্যবোধ ও আদর্শের পূর্ণ অনুসারী হতে হবে। 2 নম্বর নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র থাকতে হলে নির্দিষ্ট ভূখণ্ড থাকবেই। যেমন আমাদের বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে, ইসলামিক রাষ্ট্রেরও তেমনি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে। তো ভৌগোলিক সীমারেখাও থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সরকার। সরকার না হলে কি রাষ্ট্র চলে? একটা রাষ্ট্রের সরকার অবশ্যই থাকবে। রাষ্ট্র গঠনের 3য় উপাদান হচ্ছে সরকার। সরকারের মাধ্যমেই দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। আবার জনগণকে নিয়ন্ত্রণের জন্য একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে সরকার। সরকারি রাষ্ট্রের ভিতর ও বাইরে শান্তি শৃঙ্খলা রক্ষা করে। সরকার ব্যতীত আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। তাই রাষ্ট্রের জন্য একটি সরকার থাকা অপরিহার্য।
4 নম্বরে আমরা যাব সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব নিয়ে মত পার্থক্য এখানে আছে আধুনিক রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্রের মধ্যে। মানে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র জনগণ। আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র জনগণ। কিন্তু ইসলামিক রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। কারণ তিনি কি বলছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু। আবার বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তো এখানে একমাত্র আইন কার প্রতিষ্ঠিত হবে? আল্লাহর। সর্বময় ক্ষমতার অধিকারী ইসলামিক রাষ্ট্রে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। জনগণ শুধু থাকবে তার প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনা করবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনায় মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি মাত্র। মহান আল্লাহর প্রতিনিধি হিসাবে সরকার ইসলামিক আইন কানুন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও পরিচালিত করবেন। সরকার নিজস্বভাবে কোনো আইন রচনার অধিকারী নন। এ মর্মে মহান আল্লাহর ঘোষণা, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন তার। মানে সৃষ্টি কে করছেন? আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি আমার একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করছি। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। তিনি কি করছেন? এই মানব জাতির চলার পাথ হিসাবে, দিক নির্দেশনা হিসাবে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন। মানে যুগে যুগে যে নবী রসুলরা আসছেন তাদের জন্য যে সহিফা, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করছেন। তাহলে এই সর্বশ্রেষ্ঠ আল কোরআনের যে নির্দেশমালা, সেগুলো এখানে চলবে। ইসলামিক রাষ্ট্রে একমাত্র কার আইন চলবে? পবিত্র কোরআনের আইন। যেহেতু ইসলামিক রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল কোরআন, এখানে মানুষের কোনো মানব রচিত কোনো আইন চলবে না। তো আমরা আলোচনা করছি ইসলামিক রাষ্ট্রের উপাদান। মানে সাধারণ বা আধুনিক রাষ্ট্রের যে 4টি উপাদান, সে 4টি উপাদান ইসলামিক রাষ্ট্র রয়েছে। তবে এর মধ্যে পার্থক্য শুধু সার্বভৌমত্ব নিয়ে, সর্বময় ক্ষমতার অধিকারী নিয়ে। আধুনিক রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন জনগণ, আর ইসলামিক রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে ইসলামিক রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। আমরা এখন আলোচনায় যাব ইসলামিক রাষ্ট্রের গঠন প্রণালী নিয়ে। ইসলামিক রাষ্ট্র কিভাবে গঠন, একটা রাষ্ট্র গঠন করতে হলে কি কি দরকার? তো প্রথমেই ইসলামিক রাষ্ট্র গঠন করতে হলে প্রথমেই লাগে আমির বা রাষ্ট্রপ্রধান। ইসলামিক রাষ্ট্রে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন আমির বা রাষ্ট্রপ্রধান থাকবেন। জনগণের প্রত্যক্ষ ভোটে এই আমির বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন। আমির বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত করতে আল্লাহ ভীরু, যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ ও খাঁটি ইমানদার লোক দরকার। মানে যার ভিতর এই গুণগুলো পাওয়া যাবে, সততা, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচারক, আল্লাহ ভীরু, খাঁটি ইমানদার, একমাত্র তাকেই ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা আমির নির্বাচিত করা যাবে। অন্যথায় ইসলামিক রাষ্ট্রে আমির হবে না।
শাসনতত্ত্ব 2 নম্বর হচ্ছে শাসনতন্ত্র বা সংবিধান। ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য একটি শাসনতন্ত্র বা সংবিধান অপরিহার্য। এটা শুধু ইসলামিক রাষ্ট্রের কেন, প্রত্যেকটা রাষ্ট্রেরই সংবিধান দরকার। ইসলামিক রাষ্ট্রের শাসনতন্ত্র বলা হয়, অন্যান্য আধুনিক রাষ্ট্রের এটাকে বলা হয় সংবিধান। তাহলে ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য একটি শাসনতন্ত্র বা সংবিধান অপরিহার্য। এই সংবিধান কোনো মানব রচিত সংবিধান নয়। এই সংবিধান কার? আল্লাহ রচিত। আল্লাহ রচিত কি? ওই যে দি কনস্টিটিউশন অফ ইসলাম ইজ দ্য হোলি কোরআন। পবিত্র কোরআনই হচ্ছে ইসলামিক রাষ্ট্রের সংবিধান। এখানে যেমন বাংলাদেশ তো একটা রাষ্ট্র, এটা মুসলিম রাষ্ট্র, এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বাংলাদেশকে একটা মুসলিম কান্ট্রি, বাট নট ইসলামিক স্টেট বা ইসলামিক কান্ট্রি। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যাগরিষ্ঠতার দিকে কি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আর মানব রচিত সংবিধান। বাংলাদেশের সংবিধান রচনা করছেন তোমরা তো জানো যে ডক্টর কামাল। তো মানব রচিত সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ। আমরা কিন্তু মুসলিম কান্ট্রি, আমাদের মুসলমান দেশ। আর ইসলামিক কান্ট্রি বা ইসলামিক স্টেট বা ইসলামিক রাষ্ট্র যেটা, সেটা সংবিধান একমাত্র কোরআন। এখানে মানব রচিত কোন সংবিধান দ্বারা ইসলামিক স্টেট পরিচালিত হবে না। কারণ ইসলামিক স্টেটের নিয়ম আছে যে চুরি করলে কি বলছে, আসারেকু আসারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একজন চুরি করলো, নারী অথবা পুরুষ, তাদের কি করো? হাত কেটে দাও। কিতে আছেন? কোরআনে আছে। কোরআনই হচ্ছে সংবিধান কিসের? ইসলামিক রাষ্ট্রের। ইসলামিক রাষ্ট্রে এখনো নিয়ম আছে, যারা চুরি করবে তাদের কি করবে? হাত কেটে দেয়, কবজা পর্যন্ত এক হাত প্রথম কেটে দিবে। আর আধুনিক রাষ্ট্রে কিন্তু সেটা নাই। চোরের বিচার হবে, বিচারে যা হয়, কিন্তু হাত কাটার কোনো নিয়ম নাই। আবার আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন। ব্যভিচারী নারী এবং পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করো। এইটা প্রযোজ্য শুধু ইসলামিক রাষ্ট্রে, কারণ ইসলামিক রাষ্ট্রের সংবিধান কোরআন। কোরআনের নিয়ম, কোরআনের নীতি, কোরআনের বিধিবিধান অনুযায়ী, কোরআনের নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে ইসলামিক রাষ্ট্র। অতএব এখানে কি বলা হয়েছে? ইসলামিক স্টেটে এখনো কি করে? ব্যভিচারী যদি করে তাহলে তাদের কি করে? 100 বেত্রাঘাত করে। জনসম্মুখে তাদের 100 বেত্রাঘাত করার নিয়ম রয়েছে, যেটা আধুনিক রাষ্ট্রে নাই। তাহলে আমরা কি জানি যে ইসলামিক রাষ্ট্রের প্রতিটি বিধিবিধান প্রণীত ও পরিচালিত হবে কোরআনের আলোকে ও হাদিসের নির্দেশ অনুযায়ী। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা এখানে অচল। কোনো ব্যক্তির ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করা পরিচালিত হবে না, তাহলে সেটা ইসলামিক স্টেট হবে না। 3 নাম্বার মজলিসে শুরা, পরামর্শ সভা, পার্লামেন্ট। আমাদের দেশে কি আছে? পার্লামেন্ট, সংসদ ভবন, যেটা সংসদ। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনায় যাবতীয় কর্মকাণ্ডে পরামর্শ দেওয়ার জন্য একটি মজলিসে শুরা বা পরামর্শ সভা থাকবে। জনগণের পূর্ণ সমর্থন ও রাষ্ট্রপ্রধানের সম্মতিক্রমে মজলিসে শুরার সদস্যবৃন্দ নির্বাচিত ও নিযুক্ত হবেন। যাবতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে রাষ্ট্রপ্রধান উক্ত সদস্যদের সাথে পরামর্শ করে তাদের সুনিশ্চিত অভিমত নিয়ে শরিয়াতের নির্দেশ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। এ মর্মে মহান আল্লাহর ঘোষণা। আল্লাহ কি বলছেন? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমানদের সকল ব্যাপারই পারস্পরিক পরামর্শক্রমে সুসম্পন্ন হয়। তাহলে কোরআনের নিয়ম অনুযায়ী ইসলামিক রাষ্ট্র পরিচালিত হয়। আর সেখানে কি করবেন?
কোরআন এবং হাদিসের নিরিখেই ইসলামিক রাষ্ট্র পরিচালিত হবে। ইসলাম 4 নম্বর হচ্ছে ইসলামী শরীয়তের অনুসরণ। ইসলামী শরীয়তের অনুসরণ, রাষ্ট্রপ্রধান ও মজলিসে শুরার সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, রাষ্ট্রপ্রধান ও মজলিস শুরার সদস্যগণ যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা হতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন ব্যক্তিগত মতামতের ভিত্তিতে, ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য কোনো নীতিমালা সেখানে দেয়া যাবে না। একমাত্র ইসলামী মূল্যবোধ মোতাবেক কোরআন ও সুন্নাহর ভিত্তিতে হতে হবে। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ বা কৃতিত্ব অর্জনের জন্য ইসলামী বিধান বহির্ভূত কিছু করতে পারবে না। সরকার পরিচালনা, শান্তি শৃঙ্খলা রক্ষা, জনগণের উন্নতি অগ্রগতি সব কিছুতে ইসলামী শরিয়াত প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামিক রাষ্ট্রের উদ্দেশ্য। তাহলে একটা রাষ্ট্র গঠন করতে হলে কি কি দরকার তোমরা অবশ্যই জেনে গেছো। 1 নম্বরে হচ্ছে কি, আমির বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে। 2 নম্বর হচ্ছে শাসনতন্ত্র বা সংবিধান থাকতে হবে। 3 নম্বর মজলিসে শুরা বা উপদেষ্টা কমিটি পরামর্শ সভা থাকতে হবে। 4 নম্বরে ইসলামী শরীয়তের অনুসরণ, যা কিছু যে নিয়ম কানুন, যে নীতিমালা প্রণয়ন করবে সবকিছু কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, কোরআন ও হাদিসের ভিত্তিতে হতে হবে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মন গড়া কোনো বিধান, কোনো নীতিমালা এখানে খাটবে বা চলবে না। আমরা অলরেডি আলোচনা করে গেছি ইসলামিক রাষ্ট্রর সংজ্ঞা, ইসলামিক রাষ্ট্রের উৎস, ইসলামিক রাষ্ট্রের উপাদান আর ইসলামিক রাষ্ট্রের গঠন প্রণালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরার সদস্য। রাষ্ট্রপ্রধান তো জানো, এবং মজলিস শুরার সদস্য আমাদের যে মন্ত্রী এবং এমপি, এদের যোগ্যতা এবং গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করব এখন। তো আমরা এই যোগ্যতা গুণাবলীকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা আইনগত গুণাবলী, 2 নম্বর চারিত্রিক গুণাবলী। এই গুণাবলীকে, যোগ্যতা গুণাবলীকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইনগত গুণাবলী আর 2 নম্বর হচ্ছে চারিত্রিক গুণাবলী। তা আমরা আইনগত গুণাবলী নিয়ে এখন আলোচনায় যাচ্ছি। ইসলামিক রাষ্ট্র, আমরা জানি ইসলামিক রাষ্ট্র কিসের ভিত্তিতে পরিচালিত হয়? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কোরআন, সুন্নাহ এবং ইসলামী শরিয়াতের বিধিবিধানের ভিত্তিতে পরিচালিত হয় ইসলামিক রাষ্ট্র। তাহলে এই ইসলামিক রাষ্ট্রের আইনগত গুণাবলী যেগুলো হবে, 1 নম্বরে আইনগত গুণাবলীর ভিতরে আমরা মুসলিম হওয়া। যিনি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা মজলিস শুরার সদস্য হবেন তাকে অবশ্যই কি হতে হবে? মুসলিম হতে হবে। এখানে সে যদি অমুসলিম হয়, কারণ একজন মুসলিমই কোরআন এবং হাদিসের নিরিখে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, কিন্তু একজন অমুসলিমের দ্বারা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাই কি ইসলামিক রাষ্ট্রের প্রথম শর্ত হলো তাকে কি হতে হবে? রাষ্ট্রপ্রধান অথবা মজলিসে শুরার সদস্য হতে হলে তাকে অবশ্যই মুসলিম হতে হবে। 2 নম্বরে পুরুষ। হ্যাঁ, ইসলামিক রাষ্ট্রে, আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান
বা মজলিসে শুরার সদস্য, ওখানে মজলিস শুরা এমপি, মিনিস্টার, মহিলারা হন। কিন্তু ইসলামিক রাষ্ট্রে সেই নিয়ম নেই। এখানে কোরআনে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই নেতৃত্ব দিবেন, কর্তৃত্ব করবেন কাদের? নারীদের। তো ইসলামিক রাষ্ট্র পরিচালনার জন্য সেখানে দরকার কি? একজন পুরুষ। এখানে কোনো নারীকে, কোনো মহিলাকে ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরার সদস্য হিসাবে গ্রহণ করা যাবে না। 3 নম্বরে আমরা প্রাপ্তবয়স্ক হওয়া। অল্প বয়সের ছোট যে, তাকে দিয়ে তো রাষ্ট্র পরিচালনা করা যাবে না। জ্ঞান বুদ্ধি, যার বয়স যত বেশি সে ততটা কি বুঝে। এখানে প্রাপ্তবয়স্কদের কি শর্ত আছে? ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরার সদস্য হতে হলে তাকে হতে হবে কি? প্রাপ্তবয়স্ক। তারপর আছে সুস্থ হওয়া। ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও মজলিস শুরার সদস্য হতে হলে তাকে সুস্থ থাকতে হবে। অসুস্থ লোককে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে হবে বা মজলিস শুরার সদস্য হতে হলে তাকে সুস্থ থাকতে হবে। সুস্থ ব্যক্তিকেই কি করতে হবে? রাষ্ট্রপ্রধান বা মজলিস শুরার সদস্য হিসাবে নির্বাচিত করতে হবে। বিবেকবান হওয়া। বিবেকহীন ব্যক্তিকে কখনই রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরার সদস্য বানিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাই একজন বিবেকবান ব্যক্তিকেই রাষ্ট্রপ্রধান বা মজলিস শুরার সদস্য হতে হবে। স্থায়ী অধিবাসী হওয়া। ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা মজলিস শুরার সদস্য হতে হলে সে স্বীয় রাষ্ট্রের, এই রাষ্ট্রেরই অধিবাসী হতে হবে, স্থায়ী অধিবাসী। এখন অনেকে আছে যে অন্য রাষ্ট্রের অধিবাসী, এ রাষ্ট্রে আসে, আত্মীয় স্বজন আছে, এখানে আসবে, এখানে এসে সে কিন্তু রাষ্ট্রপ্রধান বা মজলিস শুরার সদস্য মতো বড় পোস্টে সে নির্বাচন করতে পারবে না। আর রাষ্ট্রের নাগরিক হওয়া, আর ইসলামিক রাষ্ট্রের নাগরিক হতে হবে। ইসলামিক রাষ্ট্রের আইনগত গুণাবলী, রাষ্ট্রপ্রধান হতে হলে বা মজলিস শুরার সদস্য হতে হলে, মেম্বার অফ পার্লামেন্ট হতে হলে তাকে কি করতে হবে? রাষ্ট্রের নাগরিক হতে হবে। চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করছি এখন। চারিত্রিক ও নৈতিক গুণাবলীর ভিতরে আছে তাকওয়াবান হওয়া। তাকওয়াবান বা আল্লাহ ভীরু যদি না হয়, সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? সে তো নীতি বহির্ভূত কাজ করবে। নীতি বহির্ভূত কাজ একমাত্র ওই ব্যক্তি করবে না যিনি আল্লাহ ভীরু, যিনি আল্লাহকে ভয় পান। আল্লাহ ঘোষণা করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের নিকট সম্মানিত ওই ব্যক্তি যিনি আল্লাহকে কি করেন? ভয় করেন। তাহলে আল্লাহকে যে ভয় করেন সেই ব্যক্তিকে কি করতে হবে? ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরার সদস্য নির্বাচন করতে হবে। এই গুণ থাকতে হবে তাদের ভিতরে, তাকওয়াবান এই গুণ থাকতে হবে। আমানতদার ও আস্থাভাজন হওয়া, বিচক্ষণ ও প্রজ্ঞাবান হওয়া, স্বাস্থ্যবান ও জ্ঞানী হওয়া, পদলোভী না হওয়া ইত্যাদি। এই গুণগুলো যাদের ভিতরে আছে তারাই মাত্র ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে হবে। অর্থলোভী না হওয়া, ন্যায় বিচারক হওয়া, রাজ্য পরিচালনা ও রক্ষার যোগ্যতা থাকা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাস আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। ইসলামিক রাষ্ট্র কি, ইসলামিক রাষ্ট্রের উপাদান, উৎস, গঠন প্রণালী এবং ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও মজলিস সদস্যের যোগ্যতা গুণাবলী নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের
ষষ্ঠ অধ্যায়ের ইসলামের মৌলিক ইবাদত সমূহ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।